গল্প অবসেশন। কিংসুক হঠাৎ একদিন বলল, কাল আমার এক বিপ্লবী বন্ধু দম্পতি আসবে, ফোন করেছিল কিছুক্ষণ আগে। আমি জিজ্ঞেস করলাম, বিপ্লবী না অতি বিপ্লবী, বন্ধু না কমরেড, নাম কি তাদের? হ্যাঁ, তোমাকে ওদের কথা বলা হয়নি মনে হচ্ছে, মানব আর অন্তরা। এদেরও কি আন্ডারগ্রাউন্ডের বিয়ে? ঠিক তাই। মানব ওয়াজ ভেরি গুড অর্গানাইজার, অত্যন্ত মেধাবী। মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়ে পার্টির কাজে আন্ডারগ্রাউন্ডে চলে গেল। আর অন্তরা প্রাইভেট নার্স ছিল, মেডিকেলেই পরিচয়। বুঝতে পেরেছি, আমাদের বিয়েতে ডাকুনি তো ওদের, নামও শুনিনি কোনোদিন। আরে ডাকবো কি, মানব তখন জেলে, মাস 6 আগে ছাড়া পেয়েছে শুনলাম। চমৎকার কথা বলে মানব। কাল আসবে তো, দেখতেই পাবে বাড়িয়ে বলছি কিনা। আর অন্তরা, সে নিশ্চয়ই খুব ভালো শ্রোতা। কি করে বুঝলে? আরে বাবা, দুজনেই বক্তা হলে কেউ তো কারোর কথা শুনবে না। জোরে হেসে উঠল কিংসুক। আমিও হাসতে হাসতে খাতা দেখাই মন দিলাম। উভয় পরিবারের সম্মতিতে বছরখানেক আগে বিয়ে করেছি আমরা। কিংসুকের সঙ্গে আমার পরিচয় ও যখন অতি বিপ্লবী থেকে বিপ্লবী হওয়ার চেষ্টা করছে সেই সময়, অর্থাৎ শ্রেণীশত্রু খতম বা অ্যানিহিলেশনের রাজনীতি থেকে বেরিয়ে মাস অর্গানাইজ করে সমাজের বদল আনার কথা ভাবছে। যাই হোক, এরপরে বেশ কিছু পর্ব পার করে অবশেষে আমরা স্বাভাবিক সমাজ জীবনে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে তখন খুবই ব্যস্ত। আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াই, আর কিংসুক সংসার জীবনে পা রেখে দায়িত্ববান স্বামী হয়ে নিজেকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলার জন্য প্রাণপণ লড়াই করছে। পরদিন বিকেলে ওরা এলো, ঢুকতেই হই হই শুরু হয়ে গেল। অন্তরা মিষ্টি হেসে এগিয়ে এসে বলল, প্রাচী, আমরা কিন্তু চা খাবো এক্ষুনি। আমি চায়ের বন্দোবস্ত করতে চলে গেলাম। চা খেতে খেতে বহু গল্প হলো। সত্যি চমৎকার কথা বলে মানব, আর অন্তরা শুধুই হাসে। যাই হোক, প্রথম দর্শনেই ওদের দুজনের সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেল। কাছাকাছি একটা গ্রামে মানবের বাড়ি। বাড়িতে বাবা মা আর এক অবিবাহিত বোন আছে, স্কুলে পড়ায়। মানবের আর ডাক্তার হওয়া হলো না। জেল থেকে বেরিয়ে কোনো একটা ছোটখাটো ওষুধের কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি পেয়েছে। খুবই মনোকষ্টে আছে। এরকম কত ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, যারা ক্যারিয়ারের মাঝখানে সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেছে। তারা এখন না ঘরকা না ঘাটকা, ডিপ্রেশনে ভুগছে। অন্তরার কোনো স্থায়ী কাজ নেই, মাঝে মাঝে হসপিটালে কাজ পায়, এতে সংসারের টানাটানি কাটে না। কলেজ স্ট্রিটের আশেপাশে কোথাও একটা 1 কামরার ঘর ভাড়া নিয়ে ওরা থাকে। মাঝে মাঝে যখন গ্রামে মা বাবার সঙ্গে দেখা করতে আসে, তখন 2-1 রাত ওরা আমাদের সঙ্গে কাটিয়ে যায়। এটাই রুটিন হয়ে গেল। দেখতে দেখতে আরো 1টা বছর গড়িয়ে গেল। আমি তখন প্রেগন্যান্ট, বর্ধমানে ডাক্তার দেখাচ্ছি। মানবরা এলো। তোরা কি করে বুঝলো জানি না, হয়তো নার্স বলেই আমাকে প্রশ্ন করলো, তুমি কি প্রেগন্যান্ট প্রাচী? একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ। আনন্দেও আমাকে জড়িয়ে ধরে বলল, এত বড় গুড নিউজটা তুমি জানালে না কেন? বললাম, আরে বাবা, জানাবো ভাবছি, তখনই তো তোমরা এসে গেলে। স্কুল ছুটি নিয়েছ? না, এখনো নিইনি। ডাক্তারবাবু যখন বলবেন ছুটি নেব তখন। ওরা যখন আসে, বাড়িতে একটা খুশির আবহ তৈরি হয়। কোথা দিয়ে সময় বেরিয়ে যায় বোঝা যায় না। যাবার আগে অন্তরা বলল, তোমাকে একটা কথা দিতে হবে কিন্তু প্রাচী।
তোমার যখন বেবি হবে আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবে, কিন্তু কোনো নার্স বা রাখতে হবে না, আমি দেখাশুনো করব বেবির। বললাম ঠিক আছে, তুমি পাশে থাকলে আমি একদম নিশ্চিন্ত হব। একটা কথা বলো, তোমরা বেবির প্ল্যান করছো না কেন? অন্তরার মুখের আলো নিভেসে নিভে গেল। বলল, আমি তো বেবি চাই, মানব চাইছে না। কেবল বলছে আর একটু থিতু হতে দাও, তারপরে ভাববো। আমাদের আর কোনো উন্নতি হবে না আমি জানি, কিন্তু বয়স তো বেড়ে যাচ্ছে। আমি বলেছি, ফুটপাতে বস্তিতে যারা বসবাস করছে তাদের বেবি হচ্ছে, আর আমরা ভয় পাচ্ছি। মানব বলে, ওরা কোনো ভাবনা চিন্তা না করে বাচ্চা উৎপাদন করে, আমরা সচেতন মানুষ হয়ে সেই একই কাজ করব। বাচ্চাটা তো হলেই হয় না, তাকে ঠিকঠাক মানুষ করতে হবে, তার জন্য ইকোনমিক্যালি সলভেন্ট হওয়া দরকার। আমি বিতর্কে যাই না জানো, কারণ কথাগুলো তো ভুল নয়। আমার মনটা খারাপ হয়ে গেল, কনফিউশনে পড়ে গেলাম, মানব না অন্তরা, কে আসলে ঠিক। যাই হোক, আমার কিছু কমপ্লিকেশন ছিল বলে ডাক্তারবাবু 7 মাস পূর্ণ হয়ে গেলে আর জার্নি করা যাবে না বলে দিয়েছিলেন। সেই কারণে কিংসুক আমাকে বর্ধমানে আমার মামার বাড়িতে রেখে এলো। এর মধ্যে অন্তরাদের সঙ্গে আর দেখা হয়নি, ফোনে কথা হয়েছে। প্রত্যেকবার মনে করিয়ে দিয়েছে ভর্তি হয়েই ওকে যেন খবর দেওয়া হয়। কিংসুক রেখে যাবার পরদিন রাতেই পেন উঠল মাঝরাত থেকে। ভোরের দিকে মামা মামি আমাকে নার্সিংহোমে নিয়ে গেলেন। ডাক্তারবাবু চেক আপ করে বললেন এক্ষুনি অপারেশন করতে হবে। সে কথা শুনে মামিমা সেন্সলেস হয়ে গেলেন। মামাকে বললাম, তুমি মামিমাকে দেখো, আমি কথা বলছি ডাক্তারবাবুর সঙ্গে। রিস্ক বন্ডে নিজেই সই করে অপারেশন থিয়েটারে ঢুকে গেলাম। যখন জ্ঞান ফিরল, অস্পষ্ট শুনতে পেলাম কে যেন দূর থেকে বলছে, কি চমৎকার ফুটফুটে মেয়ে হয়েছে গো। চোখ মেলতেই অন্তরার গলা পেলাম, প্রাচী কি সুন্দর মেয়ে হয়েছে দেখো, 7 মাসের বেবি। প্রথমে কাঁদেনি, একটা ইঞ্জেকশন দেওয়ার পরে কেঁদেছে। এখন 2 বেলা ইঞ্জেকশন চলবে, আরো 6 দিন। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। জোর করে চোখ খুলে উঠে বসার চেষ্টা করতেই অন্তরা ধমক দিয়ে বলল, আরে আরে উঠছো কেন, শুয়ে থাকো, কি লাগবে বলো, আমি দিচ্ছি। আমি বললাম, ঠিক করে বলো তো, বেবি ভালো আছে তো? নিশ্চয়ই ভালো আছে। বেবি কটের তলায় হিটার জ্বালিয়ে রাখা হয়েছে। 7 মাসের বেবি, কমজোরি তো হবেই। কিন্তু ডাক্তারবাবু বলেছেন দুশ্চিন্তার কিছু নেই। চাইল্ড স্পেশালিস্ট আবার বিকেলে আসবেন। তোমার খিদে পায়নি? ঘাড় নেড়ে না বলে আমি এদিক সেদিক তাকাচ্ছি দেখে অন্তরা বলল, কিংসুককে খুঁজছো তো? কিংসুক এতক্ষণ ছিল, একটু আগে কিছু জিনিস কিনতে গেছে। সকাল বেলাতেই কিংসুকের ফোন পেয়ে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। 3 দিনের মধ্যে আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম। বিছানা থেকে নামার পারমিশন তখনও পাইনি। বেবির কান্নার জোরটা অনেক বেড়ে গেছে। খুব যত্ন করছিল অন্তরা, পান থেকে চুন খসার উপায় নেই। ডাক্তারবাবু বললেন 8 দিনের মাথায় স্টিচ কাটা হবে, তারপরে আরো কয়েকদিন অবজারভেশনে থাকতে হবে, আপনাকে এবং বেবিকেও। যথেষ্ট ক্রিটিক্যাল কেস ছিল। অত দূর থেকে হঠাৎ ইমার্জেন্সি যদি কিছু হয়, এখানে আসা প্রবলেম হয়ে যাবে, তা না হলে আগেই ছেড়ে দিতে পারতাম। এর মধ্যে মানব একদিন দেখা করে গেছে। 6 দিনের মাথায় আবার মানব এলো। অনেকক্ষণ গল্প গুজব, চাটা খাওয়া হলো। চলে যাবার সময় মানবকে এগিয়ে দিতে ওর সঙ্গে বেরিয়ে গেল অন্তরা। প্রায় ঘন্টাখানেক পরে অন্তরা এলো, থমথমে গম্ভীর মুখ। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে অন্তরা? অন্তরা নিচু স্বরে বলল, কিচ্ছু হয়নি আমার। বুঝলাম ও আমাকে এখন কিছুই বলবে না। আমি আর কথা বাড়ালাম না। 8টা নাগাদ মামাতো ভাই মিতুল এলো। রোজ দুপুরে আর রাতে
লাঞ্চ ডিনার করিয়ে আনে অন্তরাকে। আজও ঘরে ঢুকতেই ভারী গলায় অন্তরা বলল, আজ আমি ডিনার টিনার করব না, শরীর ঠিক নেই আমার। এই কদিনে মিতুলের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে অন্তরার। মিতুল বলল, কি হয়েছে তোমার, খাওয়া বন্ধ করে দিচ্ছ? অন্তরা সে কথার উত্তর না দিয়ে আরো গম্ভীর হয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আমি ইশারায় মিতুলকে আর কিছু বলতে মানা করে বললাম, তুই তাহলে আর রাত বাড়াস না কারণে, কাল আসিস। মিতুল ঘর থেকে বেরিয়ে যেতেই অন্তরা বলল, আমি কাল ভোরে চলে যাব প্রাচী, তুমি আয়া ঠিক করে নাও, আমি না হয় অফিসে কথা বলে নিচ্ছি। আমি জোর ধাক্কা খেলাম। কি এমন সমস্যা হতে পারে যে এভাবে চলে যাচ্ছে অন্তরা, আমাকে অল্টারনেটিভ কোনো ব্যবস্থার সুযোগ না দিয়ে? প্রশ্ন করে লাভ নেই জানি বলে আমি বললাম, ঠিক আছে, তুমি ব্যস্ত হও না, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি যা করেছো আমাদের জন্য সারা জীবন মনে থাকবে অন্তরা। আই এম রিয়েলি গ্রেটফুল। অন্তরা কোনো উত্তর না দিয়ে নিজের ব্যাগ গোছাতে আরম্ভ করল। পরদিন ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে গেল অন্তরা। মেট্রনের সঙ্গে কথা বলে একটা আয়া ঠিক করে নিলাম। 11টা নাগাদ মানব এলো। ঢুকেই জিজ্ঞেস করল, অন্তরাকে দেখছি না? আমি বললাম, কেন, তুমি জানো না? অন্তরা তো সেই ভোরে চলে গেছে। মানবের ওরকম মুখের চেহারা আগে কোনোদিন দেখিনি। শরীরের সব রক্ত যেন সারা মুখে জমাট বেঁধে গেছে। ডান হাতটা মুঠো পাকিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপরে সামনে নিয়ে বলল, আমি ওকে কাল বারবার বলে গেছি আমি এসে তোমাকে নিয়ে যাব, তার আগে কোনো ডিসিশন নিও না, সেটাই করলো। আমি খুব শকড প্রাচী, খুব লজ্জিত, তোমাকে এই অবস্থায় ফেলে রেখে এভাবে চলে গেল। ও যেদিন বলেছিল তোমার সেবা করবে, আমি সেদিনই প্রমাদ গুনেছিলাম, কিছু বলিনি। ভেবেছিলাম যদি কোনো পরিবর্তন হয়। ওর চরিত্রে কোনো ব্যালেন্স নেই, আমি ভুক্তভোগী। আমি বললাম, মানব, শান্ত হও, আসল ক্রাইসিসের সময়টা তো পার করে দিয়ে গেছে। তাছাড়া কিছুক্ষণের মধ্যে একটা আয়া চলে আসবে, নো প্রবলেম। মানব বলল, না 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 না, এসব বলে লাভ নেই, কমিটমেন্ট কথাটার তো তাহলে কোনো মূল্য থাকে না প্রাচী। এখন আমি আসছি, সরি, ভেরি সরি। দ্রুত পায়ে বেরিয়ে গেল মানব। এটুকু বুঝতে পারলাম ওদের নিজেদের মধ্যে কোনো প্রবলেম চলছে। প্রবলেমটা আন্দাজ করতে পারছিলাম, কিন্তু কনফার্মড ছিলাম না। আমার ইনটুইশন যে ঠিক সেটা বুঝতে পারলাম বছরখানেক পরে। একদিন হঠাৎ মানব এসে জানালো ওদের একটা ছেলে হয়েছে। গত 1 বছরের মধ্যে মানব বা অন্তরা কেউ আসেনি। কিংসুকের সঙ্গে মাঝে মাঝে মানবের ফোনে কথা হয় জানি, অন্তরার সঙ্গে আমার আর কোনো দিন কথা বা দেখা হয়নি। আমার ধারণা হয়েছিল অন্তরা মাতৃত্বের জন্য ভেতরে ভেতরে পাগল হয়ে গেছিল। নার্সিংহোমে আমাকে আমার বেবির সঙ্গে দেখে ওর সেই আকাঙ্ক্ষা আরো বেড়ে গেছিল। এতটাই তীব্র আকাঙ্ক্ষা যে ভালো মন্দ, ন্যায় অন্যায় বোধ সবই লুপ্ত হয়ে গেছিল। মানবকে অভিনন্দন জানিয়ে বললাম, খুব ভালো খবর, অন্তরা ভালো আছে তো? মানবের 2 চোখে খুশি উপচে উঠল। বলল, ছেলেকে নিয়ে ভীষণ ব্যস্ত, কোনো দিকে তাকানোর সময় নেই। বললাম, হ্যাঁ, ও বাই নেচার ভীষণ কেয়ারিং, দেখেছি তো। মানব বিমর্ষ হয়ে বলল, সেটাই তো সবচেয়ে বড় সমস্যা প্রাচী। ও যখন যা করে অবসেসড হয়ে করে, অবসেশন কেটে গেলেই মুখ ফিরিয়ে নেয়। এখন ছেলে ওর একমাত্র অবসেশন। চিন্তায় আছি কতদিন এভাবে চলবে। যা, অন্য ব্যাপার আর ছেলে কি এক জিনিস নাকি? চিন্তা করো না, মাতৃত্ব এক অনন্য অনুভব, সে তুমি বুঝবে না। আবার 10 বছর পরে মানবের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল হাওড়া স্টেশনে। শুনলাম ছেলেকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছে। ওর দুশ্চিন্তায় সঠিক ছিল।
3 বছর বয়স পর্যন্ত অন্তরার অবসেশন ছিল ছেলেকে নিয়ে। এরপরে যত দিন গড়িয়েছে অন্তরা ছেলের প্রতি অমনোযোগী হয়ে পড়েছে, এমনকি বাচ্চার খাবারটুকু পর্যন্ত বানাতো না। মানব তখন একটা বিদেশি ওষুধ কোম্পানিতে ভালো চাকরি করছে, খুবই ব্যস্ত। ছেলের দুর্গতি দেখে 5 বছর না পেরোতেই বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলাম, অন্তরার রিয়াকশন কি? মনে হলো ও হাঁপ ছেড়ে বেঁচেছে। অন্তরা করে কি সারাদিন? কিছুই করে না, টিভি দেখে আর ঘুমোয়। আমি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম বলে বাড়ি ছেড়েই চলে গেল। মাসখানেক পরে আবার নিজেই ফিরে এসেছে। আমি বেশিরভাগ সময় ট্যুরে থাকি বলে বেঁচে গেছি, বুঝলে। ও নিজের মতো আছে, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছি এসব বলে চলে যায় অনির্দিষ্টকালের জন্য। সমস্যা হলো ছুটিগুলোতে ছেলেকে বাড়িতে রাখা। আমি নিজের ছুটিগুলো জমিয়ে রাখি ওকে সঙ্গ দেব বলে। তা না হলে তো নিজের ছেলেকে নিজেই চিনতেই পারবো না। আর মাকে নিয়ে ছেলের কি ভাবনা, নির্লিপ্ত থাকে দেখেছি। যাকে ও সব, তোমাদের খবর বলো। চলে যাচ্ছে, ওই দেখো তোমার ট্রেন ঢুকে গেছে। ছেলেকে নিয়ে একবার এসো আমাদের বাড়িতে। ঠিক আছে বলে মানব দ্রুত পায়ে এগিয়ে গেল। আমি ভাবছিলাম অন্তরার কথা, কি আশ্চর্য অবসেশন।